পারমাণবিক যুগে প্রবেশ করতে আরও এক ধাপ এগুলো দেশ। রূপপুর কেন্দ্রে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং। বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের। বাস্তবায়নের জন্য আইন পাশের আহ্বান। দুর্দশাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে চরম বিপাকে আমানতকারীরা। চিকিৎসার খরচ মেটাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কেউ কেউ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পারমাণবিক বিদ্যুতের নাম লেখাতে আরেক ধাপ এগোচ্ছে দেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগামী অগাস্টে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করতে হতে পারে। রূপপুরের প্রথম ইউনিটে একসঙ্গে 163টি বান্ডিল ব্যবহারের কথা। 2023 সালে অতিরিক্ত একটি সহ মোট 164টি বান্ডিল দেশে আনা হয়। একবার জ্বালানি বসালে প্রায় 18 মাস বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 24 ঘন্টা সমান হারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি 1.5 বছর পর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা, নতুন জ্বালানি ঢোকানো ও রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিটে সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। বলেন, এই চুক্তির ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছে। এদিকে বাংলাদেশি ঔষধ শিল্পের জন্য মার্কিন বাজার উন্মুক্তের আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই চুক্তি বাস্তবায়নে আইন পাশের আহ্বান জানান রাষ্ট্রদূত। তার মতে সম্পাদিত চুক্তিটি গেম চেঞ্জার হবে। এর ফলে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 35% থেকে কমে 19% নেমে আসে। এর আওতায় বাংলাদেশ $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য, গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে। ব্যবসার পরিবেশে সংস্কারের তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশে ব্যবসা করা কঠিন। অস্বচ্ছ প্রক্রিয়া, জটিল লাইসেন্সিং ও অনানুষ্ঠানিক পদ্ধতি বড় বিনিয়োগের পথে বড় বাধা তৈরি করতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল কাস্টমস, স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং শ্রম ও পরিবেশ মানদণ্ড জোরদারের আহ্বান জানান। জ্বালানি তেলের লাইনে ভোগান্তি পুরোপুরি না কমলেও রাজধানীতে মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত। অন্যান্য দিনের তুলনায় বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের চাপ অনেকটাই কম আজ। আগের মতো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে জ্বালানি নিতে হচ্ছে না গ্রাহকদের। তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন সেখানে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে তেল পাওয়া যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও পণ্যবাহী যানবাহনের চালকরা বলছেন, আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। কর্মঘণ্টা নষ্ট না করে দ্রুত তেল নিতে পারায় সন্তুষ্ট তারা। এদিকে রাজধানীর কিছু সংখ্যক ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ যথাযথ রাখতে আজ থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কিছু গ্রাহকদের কাছে ফুয়েল পাস না থাকায় তেল নিতে গিয়ে বিপাকে পড়ছেন তারা। এই ভিডিওতে আমি কি করব? আমার পেটে তো ভাত নাই। আপনি আমার কর্মস্থল দেন, আমার ক্রিয়া দেন। তাই জন্য আপনি আমাকে গালি দিবেন? আপনারে গালি দিই না আমি বলছি বালের ভিডিওতে আমি কি করব? লাস্ট মুহূর্তে যদি বলে তেল নাই, আপনার ফুয়েল কার্ড ছাড়া তেল দেবো না, তাহলে ওনারা তো ওখানে সাইনবোর্ড লেখা যদি থাকতো তাহলে তো আর আমরা ঢুকতাম না, বলে এখানে ফুয়েল কার্ড ছাড়া তেল দেয় না। যদিও আমার ঝামেলা হয়েছে, কিন্তু এখন ভালো লাগতেছে। আমার পরিবারের তো কার একটা মোবাইল আছে, তার ফোন থেকে করে নিলাম, আমি তেল নিলাম, বড় ভাইটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। ভাই, এই ফুয়েল পাস হচ্ছে শুভঙ্করের ফাঁকি। শুধু আমাদের জনগণকে ধোঁকা দেওয়ার কোনো মানে হয় না। দর্শক, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি অনুষ্ঠানে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব রেহান আসিফ হাসান মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য
বরিষ্ঠ মাননীয় মন্ত্রী মাওলানা স্বপন শেখ, অংশভূষ্ট রসদমের মহাপরিচালক মিস্টার আনাস লিখাচাফ, সম্মানিত অতিথিবৃন্দ, আইইএর থেকে আগত মিস্টার ওয়েব ওয়াং, রাশিয়ান ফেডারেশনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটি বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি ও জ্বালানি খাতের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও তাৎপর্যময় দিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোডিং কেবল একটি প্রকল্পের আনুষ্ঠানিক অগ্রগতি নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় সক্ষমতার বাস্তব প্রতিফলন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জাতীয় সক্ষমতার একটি প্রতীক। রূপ থেকে রূপান্তর, ফ্রম কনসেপ্ট টু রিয়ালিটি। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্টআপ প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে এই সঙ্গে শিক্ষণীয় এবং সক্ষমতা বৃদ্ধির এক অন্যান্য সুযোগ। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত প্রবেশ করছি না, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্বিপাক্ষিক চুক্তি, আর্থিক সহায়তা, প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা বিনিময়ের মাধ্যমে এই প্রকল্প একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএর কারিগরি সহায়তা, পরামর্শ, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সহযোগিতা আমাদের যাত্রাকে আরও নিরাপদ ও গ্রহণযোগ্য করেছে। দুর্দশাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের টাকা রেখে চরম বিপাকে আমানতকারীরা। অর্থের অভাবে মানবেতর জীবন করতে হচ্ছে তাদের। হিমশিম খাচ্ছে চিকিৎসার ব্যয় মেটাতে। টাকার সংকটে উপযুক্ত চিকিৎসা না পেয়ে মারাও গেছেন কেউ কেউ। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে অর্থ জমা রেখে তা ফেরত না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, আর্থিক প্রতিষ্ঠানের এই অবস্থার দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। গ্রাহকের টাকা ফেরতের উদ্যোগ নিতে হবে তাদেরকেই। বিস্তারিত আলমগীর হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ওমর ফারুক সুমন। AKM আনসার উদ্দিন অবসরপ্রাপ্ত বাপেক্সের এই কর্মকর্তা আক্তারি বেগমের স্বামী, যিনি 5 মাস আগে মারা গেছেন একরকম বিনা চিকিৎসায়। অথচ তার 16 লাখ টাকা আটকে আছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপুলস লিজিংয়ে। মেয়ের বিবাহ, ছেলের লেখাপড়া এবং অবসর জীবনে একটু ভালো থাকার আশায় এ অর্থ সঞ্চয় করেছিলেন। কিন্তু জীবনের সবচেয়ে সংকটময় সময়ে সেই অর্থ ফেরত পাননি তিনি। টাকা ফিরে পেতে পিপুলস লিজিং এবং বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছেন শতবার। উনি এই টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না, একটা ফোঁটা বাই চিকিৎসা আমি করতে পারিনি। উনি চলে যাবেন, আমার খুব খারাপ লাগছে টাকার জন্য। আমি কোথাও থেকে ভাই, আমার এমন গহনাও নাই যে আমি বিক্রি করে তাকে আমি ট্রিটমেন্ট করাবো। এই টাকার আশাই রইলাম। মেয়ের বিয়ে তো গেল, যে ওইটা তো পাস হয়ে গেল। এরপরে ভাইয়া টাকাটা আর পেলাম না। আশায় আশায় হাজব্যান্ডে যে 5 মাস হয় মারা গিয়েছে। শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী আঞ্জুম সালাউদ্দিনের জীবনের গল্পটাও প্রায় একই রকম। ইন্টারন্যাশনাল লিজিংয়ে কোটি টাকা জমা থাকার পরও তার স্বামীর শেষ জীবন কেটেছে নিদারুণ অর্থ কষ্টে। চিকিৎসার ব্যয় মেটাতে হয়েছে সহকর্মী আর আত্মীয় স্বজনের দেয়া অর্থে। পর্যাপ্ত চিকিৎসা না করতে পারার আক্ষেপও আছে স্ত্রী আঞ্জুম সালাউদ্দিনের। সরি টু সে, যে ওরা কত বড় প্রাসান্ড, কত বড় হারামি। ওরা আমাকে বলে কি, আপনার হাজবেন্ড যে হসপিটালে আছে ওগুলা সেন্ড করেন আমাকে পিকচার, ছবি দেখান। মানে দে ডোন্ট বিলিভ যে আমার হাজব্যান্ড অসুস্থ। একটা পয়সা ছিল না যে আমি আমার হাজব্যান্ডটাকে অ্যাম্বুলেন্সে করে নিই। আমার এত কষ্ট লাগে এখনো। টাকাটা যদি থাকতো আমি হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যেতে পারতাম, মালয়েশিয়াতে নিয়ে যেতে পারতাম। বিপদের সময় তো আমাকে টাকা দিবে, আমাকে কি টাকা দিবে? টিল আমি ওদের সাথে যুদ্ধ করে যাচ্ছি। শুধু আনসার উদ্দিন এবং শাহরিয়ারের পরিবার নয়, সংকটে থাকা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে বিপাকে পড়েছেন হাজারো পরিবার। জীবনের শেষ সম্বল আটকে যাওয়ায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে জমানো টাকা ফেরত চান এসব প্রতিষ্ঠানের আমানতকারীরা। আমাদের এই পরিবার, আমার বোনের যে তার সামান্য টাকা, সে টিচার ছিল, তার সম্পূর্ণ সে রেখেছিল একটা অর্গানাইজেশনে, সে রেখেছিল রিলায়েন্স, পরে যেটা আবিবা হয়। তো সে তার ক্যান্সারের চিকিৎসা করতে বাইরে যেতে পারলো না, এখানে সে মৃত্যুর দিন গুনছে। কেন? তো আমার নিজের উপার্জিত টাকা পরিবারের এক জায়গায় রেখে সেইখানে আমি ভিক্ষুকের মতন টাকা চাই।
নিজের পেনশনের টাকা, আমি অনেককে চিনি, তাদের পাশে যেন সরকার সহৃদয় দৃষ্টি দিয়ে এসে দাঁড়ান। আমরা জুলাইয়ের মধ্যে ফলাফল চাই। আমরা আমাদের কষ্টার্জিত অর্থ আমানত রেখেছিলাম ভবিষ্যতের মুনাফার আশায়, তাই আমরা আমাদের আমানতের মূল অর্থ লভ্যাংশ সহ দ্রুত ফেরত চাই। ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বিগত সময়ে। জমানো টাকাও ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। পিপুলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং সহ চরম আর্থিক সংকটে থাকা 6টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমও এখন অনেকটাই স্থবির। বিশ্লেষকরা বলছেন, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। তাই গ্রাহকের আমানত ফেরতের বিষয়টিও নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকেই। যে সমস্যা তৈরি হয়েছে, অরাজকতা তৈরি হয়েছে এবং আর্থিক খাতে বিশাল সংকটে তৈরি হয়েছে ফাইন্যান্সিয়াল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে কেন্দ্র করে, সেইটার দায় যেরকম বাংলাদেশ ব্যাংককে নিতে হয়, একইভাবে এর কারণে যারা ভুক্তভোগী, যারা আমানতকারীদের যে আমানতের সুরক্ষা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক না কেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুর্বল আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের বিষয়টি নির্ভর করছে সরকারের অর্থ ছাড়ের উপর। টাকা পেলেই শুরু হবে অবসায়ন প্রক্রিয়া এবং দেয়া হবে আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপ। সরকারের কাছ থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে এই অবলুপ্তির যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন হবে। বাস্তবায়ন হচ্ছে অবসান প্রক্রিয়া, তার মধ্যেই আমরা বলে দিব ফেজ বাই ফেজ কিভাবে কোন ধরনের আমানতকারীকে কর্পোরেট আমানতকারীদের আগে দিব নাকি ব্যক্তিগত হলে লিমিট কি পরিমাণদেরকে আগে দিব, এগুলি ডিটেলস ওখানে উল্লেখ করা থাকবে। সব আমানতকারী তাদের জমানো টাকা ফেরত পাবেন, তবে এজন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বোরো ধান ঘরে তুলছেন কৃষকরা, মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। তবে শ্রমিক সংকট ও মজুরি বেশি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। কোথাও কোথাও বাড়তি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের চোখে মুখে। সাতক্ষীরার মাঠে মাঠে এখন ধান কাটার ব্যস্ততা। কৃষকের মুখে হাসি থাকলেও কপালে দুশ্চিন্তার ভাঁজ। পৌর এলাকার কৃষক আজমল হোসেন এবার 20 বিঘা জমিতে করেছেন বোরো আবাদ। ফলন ভালো হলেও বাজার দর নিয়ে সন্তুষ্ট নন তিনি। আবহাওয়া খুব ভালো ছিল, যার জন্য আপনার ধানের ফলন আশা করি খুবই ভালো হবে। দামটা তুলনামূলকভাবে অন্য বছর থেকে দাম অনেক কম। জেলার বিভিন্ন মাঠে একই চিত্র, ধান কাটাই ব্যস্ত কৃষকরা, কিন্তু অভিযোগ ন্যায্য দাম মিলছে না। এর সঙ্গে যোগ হয়েছে শ্রমিক সংকট, বেশি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। বছর এই সময় ধান বেচেছে আপনার মন প্রায় 1500 টাকা 1600 টাকা, কিন্তু এই বছর সেই ধান নিতেছে 1000 টাকা 1050 টাকা বা তার সাথে 50 টাকা বেশি 1100 টাকা এরকম চলতেছে। সরকার যদি এই বিষয়ে একটু মনোযোগ না দেয় তাহলে তো আমরা কৃষক শেষ হয়ে যাবো এই বছরই। এবছর তো এমনি তো দেওয়া যাচ্ছে লোকজনের খুব টান বেশি, জনের দাম বেশি, ধান চালের দাম কম। শ্রমিক তো পাওয়াই যায় না, অন্য বছর তো আসে বাইরে থেকে কাটতে, এবছর তো কেউ আসে না। জেলায় 82,735 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এতে চাল উৎপাদন হবে 3,41,442 মেট্রিক টন। এবছর 36 টাকা কেজিতে ধান ও 49 টাকায় চাল কিনবে সরকার। তবে খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন কৃষকরা। ধান দিতে গেলে আপনার সিন্ডিকেট আছে কিছু, অনেকবার হাঁটাচলা করা লাগে, টাকা দেওয়া লাগে, তারপরে যদি কেউ দিতে পারে। তাও এরকম আপনার শুকনা লাগবে, অনেক কিছু আপনার লাগে যদি টাকা না দেওয়া হয়, ঘুষ না দেওয়া হয়। খেতের কাছে আমি কাছে নিয়েছেন ও আপনার যা ডাক থাকে অনেক বস্তা দেয় তাইকির কাছে নেই, আমি কি ক্ষুদ্র অঙ্কের নেবে না আর আমি কি গেলে বলবো না। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হয়েছে। দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ তাদের। আমরা কৃষকদেরকে দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। আবহাওয়া যদি এরকম ভালো থাকে আমাদের ধানের ফলনও ভালো। এবার রোগবালাই এবং কম ছিল। বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধান চাষ হয়, তো আমরা আশা করছি যে সাতক্ষীরা কৃষকরা এই ধান চাষ করে লাভবান হবেন এবং পরবর্তীতে তারা চাষে আরও উদ্বুদ্ধ হবেন। আগামী 3 মে থেকে শুরু হবে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।
এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,308 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসে 2 পয়েন্ট কমে 1,058 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,016 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 1,026 কোটি 73 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 956 কোটি 1 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 90টি প্রতিষ্ঠানের, কমেছে 251টির, অপরিবর্তিত ছিল 54টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে এনসিসি ব্যাংক। প্রতিষ্ঠানটি মোট 83 কোটি 73 লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এর পরের অবস্থানে আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিটি ব্যাংক। দর্শক, চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 26 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,867 পয়েন্টে। সিএসসি এক্স সূচক বেড়েছে 22 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 87 পয়েন্টে। সিএসসিতে আজ হাত বদল হয়েছে 25 কোটি 17 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 22 কোটি 53 লাখ টাকার শেয়ার। 198টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে 64টির, কমেছে 113টির, আর অপরিবর্তিত ছিল 21টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট, আর এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।